লোকসাহিত্য আসার কথা না, সিলেবাসে চলে এসছে বলে মাঝখান থেকে লোকসাহিত্য পড়াতে হচ্ছে। এতদিন যেমন দেখছিলাম যে মধ্যযুগের সাহিত্যে একটা টাইমলাইন রয়েছে, প্রথমে শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে বৈষ্ণব পদাবলী এবং এগুলোর মাঝে মাঝে বিভিন্ন মঙ্গল কাব্য, তারপরে পাচ্ছি অনুবাদ সাহিত্য, রামায়ণ মহাভারত, ইউসুফ জুলেখা, লায়লি মজনু, এবং তারপরে পাচ্ছি আলাওলের পদ্মাবতী। এই টাইমলাইন আছে। এগুলোর বাইরে গিয়ে একটা বিষয় আজকে একটু পড়বো ছোট করে, ফোকলোর বা লোকসাহিত্য। আচ্ছা, কাকে বলে লোকসাহিত্য বা কেন এই লোকসাহিত্যের সাহিত্যিক উপাদানগুলোকে, টেক্সটগুলোকে আমরা আরেকটা নতুন টার্ম ফোকলোর দিয়ে অভিহিত করছি, জানা প্রয়োজন। আচ্ছা, খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। কবিতাটা সবাই শুনেছো? কেউ আছো আগে শোনো না এই কবিতা? কেউ নাই, স্যার সবাই শুনছি স্যার। শুনে এসেছি। সবাই সবাই শুনেছো। একটু বলো তো এই কবিতাটার কবিকে। স্যার সুকুমার রায়। না, স্যার সুকুমার রায় তো। এই এই কবিতাটার কোনো কবি নাই, ঠিক আছে? এটা নানান প্রচুর, অনেকে বলবে সুকুমার রায়, অনেকে বলবে কাজী নজরুল ইসলাম। এই কবিতাটার কোনো কবি নাই, ঠিক আছে? কিন্তু স্যার এই কবিতাটা, হ্যাঁ বলো। একটা কথা ছিল বলো। স্যার, এই কোশ্চেনটা আমি মানে 1 মাস আগে হতে পারে, এটা হচ্ছে ক্লাস 5 এর বইতে দেখছিলাম যে সুকুমার রায় লিখছে। সুকুমার রায়ের কবিতা? জি স্যার, এটা আচ্ছা এটা ঠিক দিয়ে আছে। কোশ্চেন এসেছিল যে হচ্ছে যেহেতু তুমি এটা যেহেতু লিখেছে। বলেছো, আমি আরো একবার চেক করব, কিন্তু এটা কিন্তু আমরা একবারে লোকসাহিত্যের উপাদান হিসেবেই পড়াই। আর ধরে নিচ্ছি, ধরো এটা সুকুমার, মানে আমি আমি যতদূর জানি এটা সুকুমার রায়ের না। এরকম যে কবিতাগুলো রয়েছে, তুমি বলছো, আমি হ্যাঁ আরেকবার চেক। জি স্যার, হ্যাঁ আমিও জানতাম যে এটার কোনো লেখক নাই, কিন্তু হ্যাঁ হ্যাঁ ওখানে আমি কোশ্চেন চেক ছিল করব, দেখা আমি স্যার। চেকটা করব কোত্থেকে, আমি তোমাকে বলি। আমি চেকটা করব লোকসাহিত্যের যে বইগুলো আছে, কারণ এমনি 5-6 যে ব্যাকরণ বা সাহিত্য বা যেসব গাইড বই আছে, তো অনেক ভুল থাকে। তো আমি লোকসাহিত্যের বই কিছুদিন আগেও তো বোধহয় এটাই পড়লাম। আরো অনেক কবিতা, যাই হোক। এই কবিতাগুলোর কি হয়েছে, এই কবিতাগুলোর কোনো কবি নাই। তাহলে কবি নাই তৈরি হলো কিভাবে? কোনো একটা জনপদে, গ্রামীণ জনপদে হয়তো মানুষের মনে একটা ভাব তৈরি হয়েছে, ওই ভাব থেকে চট করে একটা কবিতা লিখেছে। ওই কবিতাটা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে গেছে, এবং যখন পুরো সমাজে কবিতাটা ছড়িয়ে পড়েছে, এটার যে কবি কে ছিল সেটা সবাই ভুলে গেছে। এবং বংশানুক্রমে, জেনারেশন টু জেনারেশন, এই এই সাহিত্যগুলো পাস হয়ে এসছে। হ্যাঁ, তারপর ওই যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, এই ধরনের কবিতাগুলো বাংলাদেশের গ্রামীণ জনপদে প্রচলিত ছিল। এগুলোর কোনো কবি নাই। বলা হয় যে সমাজের সবাই মিলে, সমাজের সবার ভাবনা চিন্তা মিলে কবিতাগুলো তৈরি হয়েছে। কারণ কবিতাগুলো যখন মুখে মুখে ছড়িয়েছে, তখন বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন চিন্তা ভাবনা এর সাথে যুক্ত হয়ে কবিতাগুলোর কোনো কোনো অংশ পরিবর্তিত, কোনো কোনো অংশ বাদ পড়েছে, নতুন অংশ যোগ হয়েছে। এইগুলো হচ্ছে ফোকলোর। অর্থাৎ কোনো একটা অঞ্চল, যেমন ধরো মুকুন্দরাম চিন্তা করেছে যে আমি এই বিষয়টা নিয়ে এই কবিতাটা লিখবো, চণ্ডীমঙ্গল লিখবো এবং সেটা প্রকাশ করব। এইভাবে কবিতাগুলো লেখা হয় নাই, বা এইভাবে টেক্সটগুলো লেখা হয় নাই। হ্যাঁ, চট করে তৈরি হয়ে এটা সমাজে প্রচলিত হয়ে গেছে। এই কবির কোনো, কে তৈরি করেছে তার কোনো পরিচয় পাওয়া যায় না। এটা হচ্ছে ফোকলোর বা লোকসাহিত্য, অর্থাৎ লৌকিক সমাজে প্রচলিত বিভিন্ন মানে অনেকে বলে পল্লী সাহিত্য। আমি একটু উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। লোকসাহিত্যের অনেক ধরনের নমুনা পাওয়া যায়। প্রথম নমুনা হচ্ছে ছড়া, কবিতা না, ছড়া। মানুষ মুখে মুখে এই ছড়াগুলোতে, তোমরা জানো এই যেগুলো বললাম এগুলো ছড়া। যত ধরনের ছড়া মোটামুটি দেখো, যেগুলো আজকাল লেখা নয়, এই ছড়াগুলো হচ্ছে লোকসাহিত্য। বিভিন্ন অঞ্চলে, হ্যাঁ, শিশুতোষ ঘটনাকে কেন্দ্র করে, নারী ঘটনা, কিছু মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে ছড়াগুলো সাধারণত মেয়েদের মুখে মুখে তৈরি হতো। হ্যাঁ, ফলে শিশুতোষ এবং মেয়েলি ঘটনা বেশি চলে এসছে। এই ছড়াগুলো রয়ে গেছে এবং এই ছড়াগুলো এসছে। এই ছড়াগুলোর মধ্যে মধ্যে ওই অঞ্চলে বিভিন্ন বিষয়ে মানুষের যে জ্ঞান রয়েছে, ওই জ্ঞানগুলো চাইলে, মানে লোকাল নলেজ বলি আমরা, বা অ্যাবরিজিনাল নলেজ বলি, এই নলেজগুলো চাইলে ওই ছড়া থেকে এক্সট্রাক্ট করা যেতে পারে। হ্যাঁ, তো ছড়া হচ্ছে একটা লোকসাহিত্যের একটা উপাদান। রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর ছড়া সংগ্রহ করেছিলেন। রবীন্দ্রনাথ বাংলার জনপদে জনপদে ছড়াগুলো প্রচলিত, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর খুঁজে বের করেছেন। ছড়ার ছড়ার পরে যে উপাদান, যেটার কথা বলবো, সেটা হলো প্রবাদ প্রবচন। একটা একটা প্রবাদ প্রবচন বলি। ছালনাই কুত্তা বাঘা তার নাম। এটার অর্থ কি বলো তো কেউ? মানে স্যার, একটা ব্যক্তির যে যোগ্যতা নাই সেইটা কিন্তু যদি। হাক ডাক বিশাল, তাই না? জি স্যার। হ্যাঁ,
এখন এটাকে আমি এখন এরকম আমরা দেখো এরকম মানুষ কিন্তু সমাজের সর্বত্র সর্বস্তরে রয়েছে, কিন্তু চট করে তো সরাসরি তাদেরকে ওরকম বলা যায় না। ফলে মানুষেরা করেছে কি, তাদের জীবনের অভিজ্ঞতায় তারা যেসব দেখেছে এই অভিজ্ঞতাগুলোকে ছোট ছোট ফ্রেজে ভরে দিয়েছে। এই যে ছালনাই কুত্তা, বাঘা তার নাম, পটল তোলা। পটল তোলা মানে কি? স্যার মৃত্যুবরণ করে। মারা যাওয়া, মৃত্যুবরণ করা। হ্যাঁ, মারা যাওয়া। পটল একটা সবজি। এই পটল তোলার সাথে মারা যাওয়ার কোনো সম্পর্ক নেই। কেউ মারা গেলে তুচ্ছার্থে কোনো না কোনোভাবে এটা চালু হয়েছে, পটল তুলেছে, ঠিক আছে? এইভাবে ছোট ছোট যেগুলোর সাথে, হ্যাঁ, মানে যদি বলি লোকটা পটল তুলেছে, তার সাথে পটলের কোনো সম্বন্ধ নেই। হ্যাঁ, আমি গতকাল রাতেই এটা নিয়ে একটা প্রবন্ধ লিখছিলাম, পটল তোলা মানে এই ধরনের ইডিয়মস থেকে কিভাবে ব্যাকরণিক মডেল তৈরি হয়। যাই হোক, সেটা অন্য কথা। তো প্রবন্ধটা এখন শেষ হয়নি অবশ্য, তৈরি হচ্ছে। এখন এই এই প্রবাদ প্রবচনগুলো কিন্তু লোকসাহিত্যের মধ্যে পড়বে। হ্যাঁ, এগুলো মুখে মুখে তৈরি হয়ে মুখে মুখে চালু হয়ে যায়। একটা ব্যাকরণ বই খুললে প্রচুর প্রবাদ প্রবচন পাবে। তৃতীয় নমুনাটা হলো ধাঁধা। এই ধাঁধা ধাঁধা মানে বোঝো, কাব্যাকারে বা কবি ছোট ছোট ছড়া আকারে কিছু কথা লেখা হবে, যেটা দিয়ে তোমাকে একটা বস্তু বা একটা ভাব, ওইটার মধ্যে একটা বস্তু বা একটা ভাবকে নির্দেশ করা হবে। আমি একটা ধাঁধা তোমাদের বলি, অনেক পুরোনো, তোমরা তোমরা নাও শুনতে পারো। তোমরা তো এখন 2000 সালের পরে জন্ম নিয়েছো, নাও শুনতে পারো। আমি বলি তোমাদের, খুব মজার ধাঁধা। চলিতে চলিতে তার মাথা হলো ভার, মাথাটি কাটিয়া দিলে চলিবে আবার। তোমরা কি কেউ জানো এটার মানে কি? এটাকে দিয়ে কি বোঝানো হচ্ছে, কাকে বোঝানো হচ্ছে, বা কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, এটা খুব প্রচলিত ধারা ছিল আমাদের সময়। চলিতে চলিতে তার মাথা হলো ভার, মাথাটি কাটিয়া দিলে চলিবে আবার। এটা কে বলো দেখি, কেউ বলতে পারো কিনা? স্যার পেন্সিল হবে? এটা পেন্সিল। অর্থাৎ দেখো, পেন্সিল বুঝতেই পারছো, চলতে চলতে তার মাথা হলো ভার, মাথাটি কাটিয়া দিলে চলিবে আবার। এই ধাঁধাগুলো মূলত তৈরি হতো আহ বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জের জন্য। অর্থাৎ মানে যার এরকম বুদ্ধি আছে সে ধাঁধা তৈরি করতো, এবং অন্যদিকে চ্যালেঞ্জ চলে যেত যে তোমরা আমার বুদ্ধিকে স্পর্শ করতে পারো কিনা। ঠিক আছে? তো এই ধাঁধার মধ্যে যেটা রয়েছে লোকাল কনটেক্সটে, অন্তত এটা বলতে পারি মানব মানব বুদ্ধিমত্তার একটা গ্রামীণ পরিচয় রয়েছে, যারা হয়তো কখনো স্কুল কলেজে যায় নাই, কিন্তু তারা নিজেদের মতো করে ধাঁধাগুলো তৈরি করে নিচ্ছে। এই ধাঁধা ধাঁধা কালেকশন, এটা এটা মোটামুটি যারা বিভিন্ন সময় পণ্ডিত ব্যক্তি নিজের আগ্রহ থেকে বিভিন্ন ধাঁধা তৈরি সংগ্রহ করেছে এলাকা এলাকা থেকে, এবং ধাঁধাগুলো মোটামুটি কনটেক্সচুয়াল। হ্যাঁ, অর্থাৎ কোনো 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 ধাঁধার উত্তর পেতে হলে হয়তো ওই নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দা হতে হবে, না হলে ওই ধাঁধাটা বোঝাই যাবে না। এইগুলো ধাঁধা। আর দুটো ছোট বিষয় রয়েছে, একটা হলো গীতিকা আর একটা হলো কথা। গীতিকা মানে হচ্ছে ব্যালাডস, ইংরেজিটা হচ্ছে ব্যালাড। কি জিনিস এই গীতিকা? গীতিকা মানে এটা গীত না, কবিতাও না, এটা হলো কাব্য টাইপ। হ্যাঁ, কবিতা আকারে লেখা হবে, মানুষের মুখে মুখে প্রচলিত হবে, এগুলোর কোনো লিখিত রূপ নাই। ঠিক আছে? মানুষের মুখে মুখে প্রচলিত হবে, এবং নারী পুরুষের একেবারে সহজ সরল যে প্রেম কাহিনী রয়েছে তার বর্ণনা। আমরা এর আগে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্যে যত প্রেম কাহিনীর বর্ণনা পাচ্ছি, তার সবই কিন্তু আধ্যাত্মিক ভাবধারাপূর্ণ। অর্থাৎ আধ্যাত্মিক কথা প্রচার করতে গিয়ে তারা প্রেমটাকে অনুষঙ্গ হিসেবে এনেছে। গীতিকা তেমন না। হ্যাঁ, এই গীতিকাগুলো বিভিন্ন জনপদে, হয়তো কোনো একটা জনপদে অন্য জনপদ থেকে মানুষ এসছে, সে অঞ্চলের একটি মেয়ের প্রেমে পড়েছে, কিন্তু ওই অঞ্চলের মানুষজন বিদেশির কাছে বিয়ে দেবে না, ফলে তারা হয়তো পালিয়েছে, ফলে ওই ওই অঞ্চলের মানুষজন ধাওয়া করেছে এবং ধাওয়া করে মেয়েটিকে ফিরিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, পরে তারা হয়তো দুজন আত্মহত্যা করেছে, এইরকম একদম। এবং এটা আসলে মূল প্লট। এটা অনেক বিন্যাস রয়েছে, অনেক কাব্যরূপ, মানে কাব্যিক প্রকাশ রয়েছে এই সহজ সরল কাহিনীর উপর ভিত্তি করে গীতিকা। আমি একটা পরিচয় দিলে হয়তো তোমাদের কাছে পরিষ্কার হবে গীতিকাগুলো কেমন। কিছুদিন আগে একটা গান নিয়ে খুব ডিবেট, কপিরাইট নিয়ে খুব ইস্যু তৈরি হয়েছিল, সর্বত মঙ্গল রাধে। গানটা শুনেছো না তোমরা? শোনার কথা, হ্যাঁ, সবারই শোনার কথা। এটা নিয়ে কিন্তু বিরাট ইস্যু তৈরি হয়েছে। দেখো, এখানে কাদের কথা আছে? রাধা কৃষ্ণের কথা আছে, কিন্তু এটা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন বা পদাবলীর না। ওই অঞ্চলের মানুষজন, ময়মনসিংহ অঞ্চলের গীতিকাগুলো মূলত ময়মনসিংহ অঞ্চলে লেখা হয়েছে। ময়মনসিংহ অঞ্চলের মানুষজন হয়তো এই
শ্রীকৃষ্ণ কীর্তন পদাবলী থেকে রাধাকৃষ্ণের কথা শুনেছে, লোকে মুখে আগেই বলেছি, লোকে মুখে রাধাকৃষ্ণের অনেক গল্প প্রচলিত, সেখান থেকে এই রাধাকৃষ্ণের একটা কাহিনী তারা বানিয়ে নিয়েছে। হ্যাঁ, এবং এখানে এখানে রাধাকৃষ্ণ একদমই ভিন্ন, জাস্ট দুটো চরিত্র যাদের প্রেম কাহিনী বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, এইটা নিয়ে বিরোধটা হয়েছে। ফোকলোরের তো কোনো মালিক থাকে না, ফোকলোরের কোনো কপিরাইট থাকে না। সরল পুজো দাবি করেছে, লাস্টে দুটো লাইন ছিল যে কোথায় পাবো হাড় কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনা রাধে আমি দুর্বা মরি। এই লাইনটা মূলে কি ছিল শোনো, মূলে ছিল এরকম, মানে ময়মনসিংহ গীতিকা একটা গীতিকা আছে এরকম, কোথা পাইবাম কলসি কন্যা, হ্যাঁ, কোথা পাইবাম কলসি কন্যা, কোথা পাইবাম দড়ি, তুমি হও গহীন গান আমি ডুবা মরি। এইটাকে একটু পরিবর্তন করে ওইটা লিখেছে। ঠিক আছে, এবং দাবি করছে যে এটা আমরাই লিখেছি। যাই হোক, এইটা কিন্তু একটা গীতিকা। এইটা এই গানটাকে তোমরা মোটামুটি একটা গীতিকা হিসেবে ধরে নিতে পারো। এগুলো নিজেদের মুখে মুখে মানুষ তৈরি করেছে, মুখে মুখে চালু হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া হয়েছে। পরে চন্দ্রকুমার দে নামে একজন, তিনি টের পেলেন যে এই ময়মনসিংহ অঞ্চলে বা বাংলাদেশের উত্তরবঙ্গীয় অঞ্চল, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে এরকম প্রচুর কবিতা, হ্যাঁ মানে গীতিকা যেগুলো বলছি, এখানে এগুলোকে আমি গীতিকাই বলবো, অন্য কোনো নামে ডাকবো না, ব্যালার্টস ছড়িয়ে রয়েছে। এই ব্যালার্টস গুলো তিনি সংগ্রহ করলেন, সংগ্রহ করে রেখে দিলেন গবেষণার জন্য বা তার নিজের আনন্দের জন্য, প্রকাশ করলেন না। পরে একজন পণ্ডিত দীনেশচন্দ্র সেন, তিনি এই তার কাছ থেকে এই গীতিকাগুলো নিয়ে ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশ করেন। তো তিনি পূর্ববঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, নাথ গীতিকা এরকম অনেকগুলো বই প্রকাশ করেছেন। ওই বইয়ের মধ্যে আমরা ওই প্রচলিত গীতিকাগুলোর লিখিত রূপ পাই। এর আগে কিন্তু এগুলো কখনো লেখা হয় নাই, মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, তাই লোকসাহিত্য। আশা করি বোঝানো গেছে। একদম শেষ নমুনাটা হচ্ছে কথা, কথা মানে টেলস। এতক্ষণ পর্যন্ত লোকসাহিত্যের যত নমুনা দেখলাম সেগুলো সব কবিতা আকারে লেখা। ধাঁধা বলো, প্রবাদ বলো, ছড়া বলো, গীতিকা বলো, সবই কবিতা আকারে লেখা। এই কথা হচ্ছে কবিতা না, কোনো একটা ঘটনা গল্পের মতো করে সমাজে প্রচলিত। কিরকম ঘটনা? সিন্ড্রেলার ঘটনা। সিন্ড্রেলা পড়েছো না সবাই? সিন্ড্রেলার নাম তো তোমরা শুনেছো নাকি? হ্যাঁ, নাকি শোনো জি নাই? স্যার। হ্যাঁ, ওইরকম ঘটনাটা, এই ঘটনাগুলো মানুষের মুখে মুখে তো, সিন্ড্রেলা অবশ্য উৎস আছে, আমি বাংলাদেশের কথা বলছি, এগুলো কবিতা আকারে না, এই ঘটনাটা গল্প আকারে মানুষের মুখে মুখে প্রচলিত কাহিনীটা, এটাকে আমরা বলছি কথা। একটু উদাহরণ দিলে পরিষ্কার হবে। 3 রকমের কথা রয়েছে: রূপকথা, উপকথা, ব্রত কথা। ডিফারেন্সটা কি বলছি শুনে নাও, আমি কিন্তু এটা পরীক্ষায় ধরবো। হ্যাঁ, কারো না কারো ভাগে এই প্রশ্নটা পড়ে যাবেই। রূপকথা উপকথার মধ্যে পার্থক্য কি? রূপকথায় গল্প, অবশ্যই সবকটাই গল্প। রূপকথায় মূল প্যাটার্নটা কি জানো? রাজা থাকবে, তার রানী থাকবে, হয় 7 রানী নয় 2 রানী 16 রানী। তাদের হয় সন্তান হবে না, নয় পুত্র সন্তান হবে না। কোনো সন্ন্যাসী বা কোনো দেবতা কোনো একটা ভর্তা পাঠাবে, এই ভর্তা খেলে পুত্র সন্তান হবে। তখন সবাই মিলে ভাগ করে ভর্তা খাবে, শেষ ভাগের ভর্তাটা একটু কম পড়ে যাবে, এবং যখন ওই ওই কম ভাগটা যার কপালে পড়বে তার সন্তানটা হবে শারীরিকভাবে বা মানসিকভাবে একটু একটু দক্ষতা একটু কম। তখন তার দক্ষতা কমের জন্য সে বড় হলে তাকে বনবাসে পাঠানো হবে। সেখানে গিয়ে সে বন জঙ্গলে লড়াই করে নিজেকে বীর হিসেবে প্রমাণ করবে। অন্য কোনো রাজ্যে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে কারোর সাথে রাক্ষস মেরে পঙ্খিরাজ ঘোড়ায় করে রাজকন্যা বিয়ে করে নিয়ে আসবে, এবং তারপর তার বাবা তার ভুল বুঝতে পেরে আবার তাকে ফিরিয়ে নিয়ে তাকে আবার রাজত্ব ফিরিয়ে দেয়। ডালিম কুমারের গল্প আর কি। হ্যাঁ, এই মোটামুটি বাংলাদেশের অঞ্চলে যেসব রূপকথা রয়েছে সব হচ্ছে একই ধরনের, এই প্যাটার্নটা সবাই ফলো করে। মোটামুটি, অর্থাৎ রূপকথাটা হলো মোটামুটি রাজকীয় পরিবারের যেসব ঘটনা সেগুলো আগডুম বাগডুম কল্পনা মিশিয়ে একটা শিশুতোষ কাহিনী, একটা খুব মনোরঞ্জক কাহিনী, এবং এই কাহিনীগুলো খুব রিল্যাক্সিং। হ্যাঁ, মানুষ যখন পঙ্খিরাজ ঘোড়ার কথাটা কেন তৈরি করে, অর্থাৎ তারা পঙ্খিরাজ ঘোড়া এই কথাটা তৈরির মধ্য দিয়ে তারা রিল্যাক্সড হতে চায়। ঠিক আছে, আচ্ছা, রূপকথা আর রূপকথার মধ্যে পার্থক্য কি? রূপকথা হচ্ছে এই রাজকীয় পরিবারের বিভিন্ন কল্প আশ্রিত কাহিনী। উপকথাটা হচ্ছে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট কাহিনী, ছোট ছোট মানে ঘটনাকে ভিত্তি করে কিছু কাহিনী মুখে মুখে প্রচলিত আছে। যেমন ধরো, এরকম শুনেছো না যে অমুক অঞ্চলে অমুক কুয়ায় অমুক রাজার মেয়ে একসময় লাফ দিয়ে মারা গিয়েছিল, এখনো প্রতি জ্যোৎস্না রাতে সে ওখান থেকে উঠে আসে, তার সাথে আকাশ থেকে 7 পরী নেমে আসে, তারা ওখানে নাচানাচি করে, কেউ যদি ওখানে যায় তাদেরকে ধরে নিয়ে তারা পরী বানিয়ে ফেলে। এরকম গল্প টল্প শুনেছো না এলাকায়? মানে আছে, প্রচলিত আছে সব গল্প। হ্যাঁ, এগুলোকে বলা হয় উপকথা। অর্থাৎ মোটামুটি এগুলো লোকালিটি বেস, তোমাকে বলতে হবে যে এটা চাকমা অঞ্চলে চাকমাদের মধ্যে এটা বিশ্বাস আছে, হ্যাঁ, গারোদের মধ্যে এটা বিশ্বাস আছে, এবং এগুলো ওইরকম আগডুম
কথা বলছে এই জন্য এর মধ্যে আগডুম বাগডুম কল্পনা রয়েছে, কিন্তু এগুলো অনেকটা মানে কোনো অঞ্চলে যেসব বিশ্বাস বিলিফ রয়েছে সেগুলো নিয়ে একটা কাহিনী তৈরি করা হয়েছে। পঙ্খিরাজ, রাক্ষস এইসব নয়, এগুলোকে বলছি উপকথা বা ইংরেজিতে বলছি মিথ। এই উপকথার একটা বড় বৈশিষ্ট্য মনে রাখতে হবে, উপকথায় পশু পাখি কথা বলে। রূপকথায় পশু পাখি কথা বলবে না, উপকথায় পশু পাখি কথা বলতে পারে বা বড় রয়েছে। আর আরেকটা ছোট হচ্ছে, এটা জরুরি না, এই রূপকথা উপকথার পার্থক্যটা আমি জিজ্ঞেস করব। ব্রত কথা ওই ময়মনসিংহ অঞ্চলে ওই বাংলাদেশের দিকে মেয়েরা বিভিন্ন বছরের বিভিন্ন সময় বিভিন্ন আচার পালন করতো, যেগুলোকে বলা হচ্ছে ব্রত। হ্যাঁ, এই ইয়ে করো, হাবিব কি আসছো? হাবিব আসো নাই না? আচ্ছা, এই ফারজানা আক্তার একটা স্ক্রিনশট নাও। হ্যাঁ, এই জি স্যার। পার্টিসিপেন্ট লিস্টের একটা স্ক্রিনশট নাও। তুমি দেখবা যে আমার ক্লাসরুমে আমার ইমেল আইডি দেওয়া আছে, তুমি সেইখানে আমাকে একটু ইমেল করে দিবা। ঠিক আছে? জি স্যার। ইমেল আইডি কি দেয়া আছে? আমি ওই যে লিংকের যে পোস্টটা আছে ওখানে আমি আমার ইমেল আইডি দিয়ে দেবো, তুমি সেখানে আমাকে ওটা পোস্ট দেওয়া আছে, তুমি আমাকে মেল করে দিও ক্লাসের পরে। হ্যাঁ, এই মেয়েরা যেসব বিভিন্ন অঞ্চলে যেসব ব্রত পালন করছে, এই ব্রতগুলোকে গল্প আকারে লিখে রেখেছে। হ্যাঁ, যে এই সময়গুলো কি করছে, হ্যাঁ, যে এই 10 দিন আমি এটা খাবো না, হ্যাঁ, অমুক 7 দিন আমি বাইরে বেরোবো না, এই ধরনের কিছু মেয়েলি আচার অনুষ্ঠান রয়েছে। এগুলোর কিছু গল্প আকারে বর্ণনা, এটাকে বলছি আপনার ব্রত কথা। ঠিক আছে, যাই হোক, এইগুলো মোটামুটি দেখতে পাচ্ছ লোকসাহিত্য হচ্ছে পুরোপুরি, এটা যে কে লিখেছে তার কোনো পরিচয় নেই। হ্যাঁ, এটা মোটামুটি সমাজের মুখে মুখে প্রচলিত গল্প। হুমায়ুন আহমেদ একটা উপন্যাস নিলে সত্য আছে হুমায়ুন আহমেদের। হ্যাঁ, চণ্ডীমঙ্গল কার? মুকুন্দ রামের। ঠিক আছে, অমুক পত্রকার চণ্ডীদাসের, অমুক পত্রকার বংশী দাসের, অমুক পত্রকার বিজয় গুপ্তের। এইগুলোর কোনো সত্য নাই, রাইট নেই। ঠিক আছে, কিন্তু এগুলোতে একদম মানুষের হৃদয়ের একেবারে আদিম কথাবার্তা রয়েছে, অর্থাৎ মানুষ যখন সভ্যতার সংস্পর্শে আসে নাই তখন তারা যে ধরনের কথাবার্তা বলতো সেই কথাবার্তাগুলো রয়েছে। তো বেশ, আজকের ক্লাসটা মোটামুটি এখানেই শেষ। আমার ঠিক এখনই একটা ক্লাস, একটা প্রশ্ন হয়তো নিতে পারবো, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। লোকসাহিত্য থেকে আমি অল্প করে পড়ালাম, দেখবা যে বিরাট চ্যাপ্টার, ছোট করে প্রশ্ন। হ্যাঁ, লোকসাহিত্য কি জিনিস, 5টা ভাগ রয়েছে, নমুনা, ছড়া, ধাঁধা, প্রবাদ, প্রবচন, এগুলো কি আসলে। হ্যাঁ, একটু একটা করে উদাহরণ। হ্যাঁ, জয় বলো। কেউ কিছু বলবে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে ক্লাসটা আজকে শেষ করব। আমার ঠিক 4টা দিয়ে আরেকটা ক্লাস। স্যার আপনি কি স্ক্রিনশট নিয়েছেন হ্যাঁ, পার্টিসিপেন্টের? স্ক্রিনশটটা ফারজানা নিয়েছে। স্যার আমি স্যার তো আমি মনে হয় 5 মিনিটের জন্য করছি। একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটু আগে। আমিও আচ্ছা, স্যার হ্যাঁ, তোমরা আচ্ছা, তোমাদের একটা কাজ হবে, শোনো, তোমাদেরকে যেহেতু হাবিবকে আমি প্রায় পাচ্ছি না, হ্যাঁ, হাবিবকে তো পেলেও তো একটু গ্রামে থাকে এই মুহূর্তে, ঢাকার বাইরে আছে সম্ভবত। তোমরা আরো একজন অন্তত এই ক্লাসটার জন্য যার সাথে আমি যোগাযোগ করতে পারবো, একজন ভাইস সিআর বা অ্যাসিস্ট্যান্ট সিআর, হ্যাঁ, বা ফুল সিআর, তোমরা একটু ঠিক করে নাও যে কে হবে। হ্যাঁ, যাতে হাবিব না থাকলে, যেমন হাবিব নেই আজকে, আমাকে তাহলে মেল করবে কে, বুঝো নাই? ঠিক আছে, এই স্যার ওই জিনিসগুলো। যে আরাফ ভাইয়া সে বেস্ট স্যার। আচ্ছা, ঠিক আছে, ওনাকে সেটা যদি হয়, হ্যাঁ, তাহলে আরাফ হতে পারে। সেক্ষেত্রে যে এই ক্লাসটা পিসিতে করতে পারবে সে একটু বসলে ভালো হয়। হ্যাঁ, আরাফ যদি পিসিতে বসতে পারে, কারণ এটা ক্লাসটা রেকর্ড করতে হবে, তাহলে যাই হোক, এটা তোমরা আগামী ক্লাস জানিও। ফারজানা, তুমি একটু মাইক্রোফোনে আসো। জি স্যার। হ্যাঁ, আমরা ক্লাস রেকর্ডটা অফ করে